এমন একটা পরিবারের অংশ না আমি, যে পরিবার পাশে থাকলেও শত বিপদেও হেসে থাকা যায়। আর আমি সেই পরিবারেরই অংশ। হাজার বিপদ আপদ থাকা সত্ত্বেও আমি হেসে থাকতে পারি এই একটাই কারণে, কারণ আমার পরিবার এতটাই সাপোর্টিভ। আমায় কখনো কোনো বিপদকে একা ফেস করতে হয়নি। এরা সবসময় আমার পাশে থেকেছে। এই 3টে মানুষ সবসময় আমার হাজার বিপদেও সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য না আমি মনে এতটা জোর পাই। এই যে তোমরা বলো না তুমি এতটা মানসিক সাহস কোথা থেকে পাও, হ্যাঁ পাই আমার পরিবারের কাছ থেকে। শুধু পরিবারের বললে ভুল হবে, আমার এই ছোট্ট 8 বছরের মেয়েটা, সেটাও আমার মানসিক শক্তি দেয়। তো সেটাই, আজ সকালবেলা ভাবছো যে ডায়ালিসিসের দিনে মৌসুমি কি করে ব্রেকফাস্ট বানাচ্ছে। আসলে আজকে আমি ডায়ালিসিসের টাইমটা বদলে নিয়েছি, কারণ আজ হচ্ছে মামের এক্সাম, মিঠির এক্সাম, সেই জন্য মর্নিং শিফটে নেইনি, আজকে আমি দুপুরের শিফটে নিয়েছি। মামকে সেন্টারে পৌঁছে দিয়ে আমি যাব ডায়ালিসিসে, আর মিঠিকে দিতে যাবে ওর বাবা। তো চলো আগে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে নিই, তারপরে ওর বাবা দিতে যাবে মিঠিকে, আমি যাব মামকে দিয়ে, আমি ওখান থেকে সোজা ডায়ালিসিস সেন্টারে চলে যাব। আর মাম একা একা বন্ধুর মায়েদের সাথে চলে আসবে, ওর বাবা আবার মিঠিকে আনতে যাবে। না খাবার দিয়েছি, হ্যাঁ বাহ গুড মর্নিং এভরিওয়ান, মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর সকাল সকাল বুঝতেই পারছো চলে এসেছি রান্নাঘরে। এখানে বাচ্চাদের জন্য খাবারটা হচ্ছে, আমাদের তোমার দাদাকে দিয়ে দিয়েছি, বাচ্চাদের দেবো। শরীর যতই খারাপ থাক চলতে হবে, ফিরতে হবে। এমন একটা রোগ শরীরে বাসা বেঁধেছে যাতে না পারি চুপচাপ শুয়ে থাকতে, আর না পারি কাজ করতে। চলো মামকে খাবারটা দিয়ে আসি, মিঠিকে দিয়ে দিয়েছি। তো এই যে একজন খাচ্ছে, একজনের দিলাম, ওরা খেয়ে নিক, খেয়ে নে। তো মিঠিকে তো স্কুলে দিয়ে এসেছে, আমি রাত্রেবেলা বাড়ি ফিরে দেখছি সমস্ত কিছু ভিডিও করেছে। ঠিক বাড়িতে যখন দেখছে কেউ নেই, মাম নেই, মিঠি নেই, আমি নেই, একা একা সমস্ত বাড়ি একা একা গুছিয়েছে, রান্না করেছে। মাঝে মাঝে ভাবি যে ঈশ্বরকে না মানে কতটা ধন্যবাদ দেবো আমি জানি না, মানে বলার ভাষা নেই। যে সাধারণত অনেক ক্ষেত্রে আমি দেখেছি, পরিচিত অনেকের ক্ষেত্রে বাড়ির পুরুষ মানুষরা না অফিসের কাজ করে সংসার এতটা মানে হ্যান্ডেল করতে পারে না, কিন্তু আমি আমার পরিবারে দেখেছি। আজকে আমার রোগটা 6.5 বছর, 6.5 বছরের প্রথম দিকটা আমি অতটা, শুরুর দিকটা একদম অসুস্থ ছিলাম, তারপরে আমি বেশ সুস্থ ছিলাম, ডাক্তার চেক আপ বা ট্রিটমেন্টের মধ্যে ছিলাম ঠিকই, কিন্তু আমি এতটা উইক ছিলাম না। শুরুর দিকে প্রথম 6 মাস যখন স্টেরয়েড চলেছিল, তারপর থেকে আমি বেশ অ্যাক্টিভ ছিলাম। তো তখন আমার পাশাপাশি সমস্ত কিছুই করতো। আর যবে থেকে ডায়ালিসিস শুরু হয়েছে না, আমাকে না কখনো কোনো ভারী কাজ করতে দেয় না। তোমরা তো এতদিন আমার ব্লগ দেখছো, তোমরা দেখে থাকবে আমি খুব কম ঘর গোছাই, হয়তো মাসে 1 দিন কি 2 দিন, সমস্তটাই মাম বা ওর বাবা গোছায়। আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটুকু করি, এমনকি বাসনও সে বাড়িতে থাকলে আমাকে রান্নার বাসনটাও ধুতে দেয় না। তো আমি ঠিক মাঝে মাঝে যতটা দোষারোপ করি আমায় এই বয়সে কেন রোগ দিলে, পাশাপাশি ঠিক ততটাই কৃতজ্ঞতা জানাই এমন একটা পরিবার আমার পাশে দিয়েছ। আসলে কি জানো তো, সবার জীবনে সব কিছু আশা পূর্ণ হয় না, প্রত্যেকের জীবনে কিছু না কিছু ঘাটতি থাকেই। তো আমার জীবনে আমার অসুখটা ঘাটতি। একটা মানুষ না কখনোই 100 ভাগ সুখী হতে পারে না। তো এই রোগটা যদি আমার জীবনে না থাকতো, আমি হয়তো অনেক অনেক ভালো থাকতাম, হয়তো আমার থেকে সুখী পৃথিবীতে কেউই থাকতো না। সারা রাত্রি ধরে করে, যার ফলে ও গোছাতে পারে না, আর এই পরীক্ষার সময় ওকে বলাটাও ঠিক না। তো এই মোটামুটি গুছিয়ে নিয়েছি ঘর, এই ঘরটা গোছানো হয়ে গেছে, এই ঘরটাও অলমোস্ট যতটুকু পেরেছি, আমি তো আর মামের মতো পারি না, যতটুকু পেরেছি গুছিয়ে দিয়েছি। এবার মাম এর থেকেও ভালো করে। রান্নাঘরেও মোটামুটি বাসন কাসন সব মাজা হয়ে গেছে, এই ভাত বসানো আছে, ভাতটা উপর দিলেই হয়ে যাবে। আর এই ঘরটাও মোটামুটি গোছানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে।
তো এবার স্নান টান করবো, পুজো দেবো, তারপরে শুনুকে আনতে যাব। সঙ্গে থাকো তোমরা। দেখা যাক মামের পরীক্ষা কেমন হয়, কারণ মামের আজকে ফার্স্ট এক্সাম চলছে। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে মাম ভালোভাবে। তো আমার অলমোস্ট ঘর মোছানো প্রায় কমপ্লিট, 11:25। এবার আমাকে যেতে হবে, স্নান করে পুজো দেবো, পুজো দিয়ে তারপর শুনুকে আনতে যাবো। দেখো সুন্দর একটা পাখি, যাতে মাম ভালোভাবে পরীক্ষা দিতে পারে। আই হোপ তোমরা সবাই আশীর্বাদ করবে ওকে, কারণ ও সমস্ত ঘর সামলে তারপরে যখন ও পরীক্ষা দিতে যায় তখন সত্যি আমাদের ওর প্রতি গর্ব হয়। তো তোমরা সাথে থেকো, এইভাবেই পাশে থেকো মৌসুমী। আর যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর ওর পাশে থেকে ওর মনের জোরটা বাড়িও। তো সঙ্গে থাকো, আজকে সারাদিন আমরা কী করি। আমি এখন স্কুল থেকে বেরিয়ে গেছি, এখন দাঁড়িয়ে আসছি, প্রচণ্ড আওয়াজ, তো আর পরে হচ্ছে। নিয়ে চলে এসেছি। শুনুর আবার 4:30 থেকে গানের স্কুলে ওদের রিহার্সাল আছে, ওই দোল পূর্ণিমা উপলক্ষে ওদের 4 দিন রিহার্সাল হবে। তো এসে একটুখানি খাবারের ব্যবস্থা করছি, কারণ মৌসুমি ডায়ালিসিস নিয়ে ফিটে ও আর ভাত খাবে না, তাই জন্য এখানে একটুখানি সবজি কেটে রেখেছি। আর এখানে একটু চাউমিন করে রাখি, একটু মানে জাস্ট একটা প্লেন চাউমিনটা করে রাখি, তাহলে ও এসে খেতে পারবে আর কি। কারণ না হলে ও না খেয়ে থাকবে, কারণ ওই সময় বেলা হয়ে গেলে রাত মানে ভাত খায়, ওই বেলার সময় ভাত খায়। আর এটা না আটা নুডলস, ঠিক আছে, এটা খুব ভালো, আমি নিয়ে আসি আমাদের স্টোর থেকেই। আটা নুডলস খুব সুন্দর খেতেও হয় এবং স্বাদও হয়। আর জাস্ট ভেজিটেবিল দিয়ে জাস্ট একটু ওকে ফ্রাই, কারণ ওর তো বেশি স্পাইসি খাওয়া ভালো না, মানে ওর না সস সস না কিছু দেবো, জাস্ট জলে সেদ্ধ করে ওটা দিয়ে একটু ফ্রাই করে রেখে দেবো যাতে ও এসে একটুখানি খেতে পারে। তো সঙ্গে থাকো, তারপরে আপনাদের সাথে ফিরে আসছি। এখন গানের ক্লাসে যাচ্ছি, ওটা রিক্সা পেয়ে গেছি। মানে আজকে রিহার্সাল আছে, যেহেতু একটু তাড়াতাড়ি যেতে হতো, বাট আমার একটু লেট হয়ে গেছে। আমি গানের ক্লাসের জন্য বেরিয়ে গেছি। তো এবার আজকে তো রিহার্সাল আছে, মানে হোলির যে স্পেশাল প্রোগ্রামটা হবে। হ্যাঁ হ্যাঁ, কাল সন্ধ্যেবেলা অ্যাকচুয়ালি মেসেজটা এসেছিলো, মানে এতগুলো গান, 7টা গান, তো কাল সন্ধ্যেবেলা এসেছিলো। যেহেতু আজ SST এক্সাম, তাই কাল লেখা হয়নি, পড়ছিলাম সন্ধ্যাবেলাটা পুরোই, তো আজকেই লিখতে হলো। আর আজ তো স্কুল গেছিলাম, স্কুল থেকে এসে খেয়ে দে তারপর লিখতে বসে গেছি, তাই রেস্টও নেওয়া হয়নি। হাফটা আমি লিখেছি, হাফটা দিব্যাই লিখেছে। তো আবার পরে হচ্ছে ভাই ফাস্ট ফরওয়ার্ড করে দিলে জিনিসটা ভালো লাগে দেখতে। আমি তো দুপুরবেলা এসেছিলাম, আসার পরে দেখছিলাম বাপি একটা কিছু বানাচ্ছে, যেটা বানিয়ে ফ্রিজে তুলে রেখে দিয়েছিল। এখন সন্ধ্যাবেলা সেটা আমি বেক করলাম, বলছি তোমাদের, দেখাচ্ছি কি জিনিস। এটা ছোটবেলায় ভীষণ খেতাম, মা তখন মাঝে মধ্যে অনেক উপোস টুপোস করতো, সেই সময় বানানো হতো। এটা হচ্ছে বেলপান্না,
কি করে বানাতে হয় সেটা জানি না, বাপিকে বানাচ্ছিল সেটা দেখেছি। আর এটা ছোট্ট থেকে আমার খুব প্রিয়। আর এই বেলপান্না মানেই আমার খালি মনে হয় কোনো উপোস বা কোনো পুজো কিছু না কিছু লেগেই থাকে। তোমরা সকলে মাকে দেখতে চেয়েছিলে, মায়ের আপডেট চেয়েছিলে, সেই জন্য মা এখন সোফায় এসে বসেছে, মানে বুকে খিচটা একটু কমেছে অপারেশনের জায়গাতে, যে কারণে এসে একটু বসেছে। মা কি অবস্থা? যে ব্যান্ডেজটা দেখা যাচ্ছে, ঠিক আছে। ঘুমাচ্ছিল, দেখো চোখ টোক ফুলে আছে। একদিন তো ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে কাটছে। চল কি করছে? ফোন দেখছে। দেখো খেলা নিয়ে বসে রয়েছে সে, খেলা হচ্ছে। খেলা এখন হচ্ছে, সবাই বলো কি বলছে। সবাই কেমন আছো? আর পাশে এই যে বসে আছে দেখো, ঘুম থেকে উঠে এসছে, মনে হচ্ছে যেন একদম পুরো সেই চোখ মুখ ফুলে একদম পুরো ঢোল হয়ে আছে। কালকে ডায়ালিসিস আছে তো? ও কালকে কত কিছু। তো চোখ মুখ ফুলে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। মনে হচ্ছে শরীরটা আবার আজকে রাত্রিবেলা ভোগাবে। কি তুমি কিছু বলবে না? মিটি কালিঙ্গা ওয়ার শিখেছে, বলছে কালিঙ্গা ওয়ার। আমি এখন হাসছি বসে বসে। মিটি ভাবে সোশ্যাল সায়েন্স, ওই জন্য কালিঙ্গা ওয়ার বললি না? এই দেখো, এই রান্নাটা আমি আজকে প্রথমবার করছি, এর আগে কোনোদিন করিনি। এটা একটু আগে বসিয়েছি মায়ের থেকে শুনেই। এটা কি তোমরাই কমেন্টস করে বলো। প্রথমবার বসিয়েছি, আর দেখা যাক এটা কি হয়। মা যেভাবে বলেছে সেই অনুযায়ী করা, বাট মায়ের করা আর আমার করা কি আর সেম হবে? দেখা যাক। সবে বসানো, এখনো সেদ্ধ হয়নি। তো ডায়ালিসিস নিয়ে তো চলে এসেছি অনেক আগে, এসেছি তো সেই বিকালবেলা। আর এসে দেখছি তোমাদের দাদা আমার জন্য চাউমিন করে রেখেছে। ভীষণ ভালো হয়েছিল, গোলমরিচ দিয়ে প্লেন, একদম সাদা করে প্লেন করে রেখেছিল। করে রেখে সে গানের ক্লাসে চলে গেছে মিঠিকে নিয়ে। কি বলবো, মানে আজকে কতদিন আমি উঠতে পারছি না, তোমাদের ভিডিও দিতে পারছি না। মা মানে পরীক্ষা চলছে, সেই অবস্থায় মা আর ওর বাবা যেভাবে সংসারটাকে আগলে রেখেছে। মা যে পরীক্ষার ফাঁকে, মানে পড়ার ফাঁকে যেটুকু সময়, মানে ধরো 2 ঘন্টা 3 ঘন্টা টানা পড়লে তো আর পড়তে ইচ্ছা করে না, ওই যে একটু আধ ঘন্টা 1 ঘন্টার গ্যাপ নিচ্ছে, সেই গ্যাপের মধ্যেও সংসারের কাজ করে। মানে ওই সময় তো মানুষ একটু রেস্ট নেয় বা কিছু, সেই সময় সংসারটাকে সামলাচ্ছে। সত্যি আমার পাশে এরকম একটা পরিবার থাকায় আমি সত্যি আজকে মার্চ মাস পড়ে গেছে, মানে 6 বছর 3 মাস হয়ে এটা 4 মাস চলছে আমার অসুখটা। তো এতদিন বেঁচে আছি, এই পরিবারটা শুধুমাত্র আমার পাশে ছিল। তাই আজকে ডায়ালিসিস নিতে গিয়ে বেশ কষ্টই পেয়েছি। প্রায় 15-20 মিনিটের মধ্যে সুগার প্রেশার ফল করে গেছিল। আসলে উইক শরীরে ডায়ালিসিস নিতে গেছি তো। তারপরে যখন মামকে সেন্টারে পৌঁছাতে গেছি, ওর মায়েরা বলছে যে তুমি কেন এসেছো, মানে ওর বন্ধুর মায়েরা, ঠিক আছে, কথাবার্তা ভুলবার বলছে, ওর মায়েরা বলছি। ওর বন্ধুর মায়েরাও খুব বকাবকি করলো যে তুমি অসুস্থ মানুষ কেন এসেছো। মামও চাইছিল না, মাম চাইছিল একা একা যাবে। ওর বন্ধুর মায়েরা বলছে যে আমরা পাওলিকে নিয়ে আসবো, তুমি কেন এনেছো, তুমি অসুস্থ, এইভাবে আর আসবে না, তুমি চলে যাও। তারপরে ওখান থেকে আবার র্যাপিডো বুক করে তাই হসপিটালে গেলাম। এমনিও আমাকে ওখান থেকে হসপিটালে যেতেই হতো, কারণ আমার ডায়ালিসিস টাইমটা বদলে নিয়েছিলাম, ডে শিফটে করে নিয়েছিলাম। তো বলছে পরের দিন থেকে যেন তোমাকে সেন্টারের সামনে না দেখি, পাওলিকে আমরা দরকার হয় নিয়ে আসবো। এবার দেখো, মিঠি সারা বছর গাড়িতে যায়, মানে পুলকারে যায়। পরীক্ষার সময় সব বন্ধুর বাবা মায়েরা নিয়ে যায়, ওরও একটু আশা করে, বলছে বাপি আমায় একদিন নিয়ে যাবো। ও জানে যে ওর মার ক্ষমতা নেই। বাপি আমায় একদিন স্কুলে নিয়ে যাবে পরীক্ষার মধ্যে। ওদের ছোট ছোট আশাগুলোও নষ্ট করে ফেলছে আমার এই রোগটা। যে সব বন্ধুর বাবা মায়েরা দিয়ে আসে, পরীক্ষার সময় নিয়ে আসে, একদিন আমায় নিয়ে যাবে। ওইটুকু মেয়ে আর কত, মানে এরা আমার জন্য আর কতটা স্যাক্রিফাইস করবে। তা আমি বললাম আমি তো হসপিটালে যাব, আর আমার তো হসপিটাল ওই যাদবপুর মামের যাদবপুর থানার ওখানে সিট পড়েছে, ওই পথেই যেতে হবে। তাহলে চলো, আমি মামকে সেন্টারে ঢুকিয়ে দেবো, তো ছোট না। আর ওখান থেকে আমি হসপিটালে চলে যাব, আর তুমি মিঠিকে নিয়ে যাও।
তো এরকম প্ল্যান করেই সব ঠিক করেছিলাম। আর মাম ফিরেছে হচ্ছে বন্ধুর মায়েদের সাথে ফিরেছে। ও সেন্টারে যখন ঢুকলো ওর ফোন মানি ব্যাগ এগুলোর একটা বন্ধুর মাকে দিয়ে দিলাম, কারণ ওগুলো সেন্টারে হারিয়ে যেতে পারে। দিয়ে ওকে ঢুকিয়ে দিয়ে আমি ওইখান থেকে সোজা হসপিটালে চলে গেছি। মানে কি জীবন। আজকে তারপরে মানে হসপিটালে গিয়ে এটা আবার নতুন করে ড্রেসিং করলাম, দেখলাম একটু একটু শোকানো শুরু হয়েছে। কি জীবন, হসপিটাল বাড়ি, মানে আমার হসপিটাল বাড়ি করতে কি বাচ্চাগুলো ছোট 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 ভালো লাগা আশা সব ধুলোয় মিশে যাচ্ছে। যাই হোক, তবু এইভাবেই বেঁচে থাকা, যতদিন বেঁচে থাকবো এইভাবেই থাকবো, এভাবেই আমার সাথে সাথে ওরাও স্যাক্রিফাইস করে চলবে, এটাই আমার জীবন। আর সবচেয়ে বড় কথা, আমার জীবন তো একরকম, বাচ্চাদের জীবন, ওরা একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ পেল না, ওরা একটা শান্তিময় জীবনও পেল না। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। আমি সুস্থ থাকলে চেষ্টা করি সবসময় তোমাদের ব্লগ দিতে, জানি কালকে দিতে পারিনি, পরিস্থিতি এতটাই খারাপ ছিল। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ব্লগটা একটুও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।